আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন। কুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। ভোট দিতে চান ৯৪%, পিআর বোঝেন না ৫৬% ভোটার, জরিপ। বিএনপির নেতাদের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। পিআর পদ্ধতি ইসলামী শরিয়া পরিপন্থী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা। ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযুক্ত জামায়াত কর্মী গ্রেফতার। শেয়ার বাজার কারসাজি, সাকিবের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ নভেম্বর। নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার। আমির হামজার মদ দিয়ে কুলি করা বক্তব্যের প্রতিবাদ জানালো জাবি প্রশাসন। বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন। সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে। বিসিবি নির্বাচন ৬ অক্টোবর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা। ঢাকাসহ ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় ১৩১টি পূজা মণ্ডপে পৌঁছে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন তারেক রহমানের এই শুভেচ্ছা উপহার পূজারীদের হাতে পৌঁছে দেন। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি জানান, কুমিল্লা ৬ সংসদীয় এলাকায় ১৩১টি মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থপণ্য সহ শুভেচ্ছা উপহার আমরা পৌঁছে দিয়েছি। এ সময় তিনি বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর করতে আমরা দলীয়ভাবে তাদের পাশে আছি। এছাড়া তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি তাদের পাশে থাকবে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ১৯ অগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। এ তথ্য জানিয়ে ইসি সচিব বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ উল্লেখ করে নির্বাচন কমিশন জানিয়েছে, গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৯৪.৩% উত্তরদাতা ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে ৫৬% উত্তরদাতারা কোনো ধারণা নেই। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফায় প্রথম পর্বে এই ফলাফল উঠে এসেছে। আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৯৪.৩% উত্তরদাতা ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে ৫৬% উত্তরদাতার কোনো ধারণা নেই। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার প্রথম পর্বে এই ফলাফল উঠে এসেছে। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। রোববার ২১ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ব্যবসায়ী তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মঞ্জুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এহসান শামীম, ডাক্তার রশিদ আহমেদ হোসেনি প্রমুখ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচিত পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি এক ভাষণে বলেন, এই পদ্ধতি কেবল ইসলাম বিরোধী নয়, বরং পশ্চিমা দর্শনের একটি বিকৃত ধারণা যা ইসলামী শরীয়তের পরিপন্থী। ডক্টর আব্বাসী বলেন, ইসলামে নেতা নির্বাচনের জন্য ধার্মিক, আমানতদার, দুর্নীতিমুক্ত, নামাজি ও সুন্নতের অনুসারী হওয়া প্রয়োজন, কিন্তু পিআর পদ্ধতিতে ভোটাররা জানে না কে নেতা হবে। হতে পারে নেতা শিরকবাদী, মুনাফিক বা ফাসিক। এটি অনেকটা জুয়া খেলার মতো। তিনি বলেন, কেউ ভাবতে পারেন তাদের নেতা হবে ধার্মিক ব্যক্তি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নেতা হয়ে গেলেন অন্য কেউ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার এই ঘটনায় উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে লিচুতলায় সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিতে রাকসুর সব কার্যক্রম সহ জরুরি সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 21 সেপ্টেম্বর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এর আগে শনিবার রাতে এই ভুক্তভোগীর নানি বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। স্থানীয়দের বরাতে জানা গেছে, আটক জামাল উদ্দিন ওই এলাকার আলী হোসেনের ছেলে। এর আগে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও 5 আগস্টের পর জামাল উদ্দিন জামায়াতে ইসলামীতে যোগ দেয়। পাশাপাশি ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব ছিলেন তিনি। ঘটনার পর মসজিদের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান। এর আগে 17 জুন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। রাজধানীর পল্টন থানাধীন চামেলিবাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সজীব কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 21 সেপ্টেম্বর দুপুরে তাকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। জানা গেছে, ছাত্রলীগ নেতা সজীব রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ দিয়ে গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ইসলামী বক্তা আমির হামজার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি আমির হামজা দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ দিয়ে গুলি করতে দেখেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করে। নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। অন্যদিকে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করে পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রদলের 8 নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার পৃথক 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী ইলুৎমিশে সওদাগর বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।
আগামী 4 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটি 2 দিন পিছিয়ে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। রোববার আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ, জমা, যাচাই বাছাই, চূড়ান্তকরণের সময়সূচি উল্লেখ করা হয়েছে। ঢাকা সহ দেশের 3 জেলার উপর দিয়ে রাত 1টার মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার এর সিদ্ধান্তের কথা 3 দেশই প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ 3টি দেশের এমন সিদ্ধান্ত মূলত মধ্যপ্রাচ্য শান্তি ও 2 রাষ্ট্রের সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক স্বীকৃতি ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।